ওবায়দুল কাদের সাহেব বেশি অবান্তর কথা বললেন রিজভী। এদিকে ট্রাক, প্রাইভেট কার, অটোরিকশার সংঘর্ষে নিহত 12। জানাবো এখনো বিদেশিদের দিকে তাকিয়ে বিএনপি। এদিকে মন্ত্রী এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না। এবং সর্বশেষ জানাবো স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে প্রতিহত করব বললেন ওবায়দুল কাদের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ওবায়দুল কাদের সাহেব বেশি অবান্তর কথা বললেন রিজভী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেশি অবান্তর কথা বলেন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, গণমাধ্যমে দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বিএনপির কাছে তালিকা চেয়ে চিৎকার করছেন। ওবায়দুল কাদের সাহেব কিসের তালিকা চাইছেন? এর আগেও তো তালিকা দেওয়া হয়েছিল, আর তালিকা তো আপনাদের কাছেই রয়েছে। আইন, আদালত, থানা, পুলিশ তো আপনাদের কবজায়। ওবায়দুল কাদের সাহেব স্নায়ু শিথিল, মস্তিষ্ক অলস ও হৃদয় দুর্বল হওয়ার কারণে বেশি বেশি অবান্তর কথা বলেন। সরকার অসংখ্য মানুষকে গুম, খুন ও অপহরণ করেছে। এদের মধ্যে জাতিসংঘ গুমের একটি তালিকা দিয়েছিল। আজ পর্যন্ত বিনা ভোটের সরকার এর কোনো জবাব দিতে পারেনি। এই সময় বিএনপি সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সহ সব গুম রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে অভিযোগ করেন রিজভী। রিজভী আরো বলেন, সরকার কোনোভাবেই ইলিয়াস আলীর গুমের দায় এড়াতে পারে না। একজন রাজনীতিবিদকে গুম করার মাধ্যমে তার আদর্শকে শেষ করা যায় না। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করা উচিত। প্রত্যেকটি গুমের পিছনে আওয়ামী লীগ সরকার দায়ী। বিভিন্ন সময় তাদের মুখ থেকেই এই কথা বেরিয়ে আসছে। তাদের কেউ কেউ স্বীকারও করেছেন। গুম এবং বিচার বহির্ভূত হত্যা মানবতার সবচেয়ে ভয়াবহতম অপরাধ। আমি বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, প্রিয় নেতা এম ইলিয়াস আলী সহ সরকারের গুমের শিকার নেতাকর্মী সহ সবাইকে অক্ষত অবস্থায় যার যার পরিবারের কাছে ফিরিয়ে দিন। অন্যথায় একদিন প্রতিটি গুম খুনের দায়ে বিচারের জন্য তৈরি হয়। ট্রাক, প্রাইভেট কার, অটোরিকশার সংঘর্ষে নিহত 12। ঝালকাঠিতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে 12 জন নিহত হয়েছেন। দুপুরে ঝালকাঠি গাবখান সেতু এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 25 জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডিশনাল পুলিশ সুপার ঝালকাঠি সদর সার্কেল মহিদুল ইসলাম। তিনি বলেন, এই দুর্ঘটনায় ঘটনাস্থলে 8 জন এবং হাসপাতালে নেওয়ার পর 4 জনের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এখনো বিদেশিদের দিকে তাকিয়ে বিএনপি। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বিএনপিকে আশ্বাস দিয়েছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস ও ডক্টর মঈন খানদেরকে ক্ষমতায় বসাবে। কিন্তু 7 জানুয়ারি নির্বাচনের আগে বিদেশি শক্তিগুলো আসলে একতরফা নির্বাচনে কার্যকর কোনো ভূমিকাই পালন করেনি, বরং বিদেশিরা তলে তলে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। এরপরও ক্ষমতায় আসতে বিদেশিদের দিকে তাকিয়ে আছে মাজা ভাঙা বিএনপি নেতারা। এখনো তারা বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছেন। গত সোমবার বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে তারা বন্ধুপ্রতিম দেশগুলোর সহযোগিতা চেয়েছেন। 2021 সালের 10 ডিসেম্বর র্যাবের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পরেই বিএনপি নেতারা লাফালাফি শুরু করে। তারা মনে করেছিল যুক্তরাষ্ট্র আর আওয়ামী লীগকে চায় না। তখন থেকে তারা যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়ে। তারপর 2023 সালে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করার পর বিএনপির লাফালাফি আরো বেড়ে গেল। বিএনপি নেতাদের বাপখানা এমন ছিল যে মির্জা ফখরুল, আমির খসরু, মির্জা আব্বাস ও মঈন খানদেরকে বাইডেন এসে কোলে করে ক্ষমতায় বসিয়ে দিবেন। আন্দোলন সংগ্রাম ভুলে ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে পড়েছিলেন বিএনপি নেতারা। এমনও শোনা গিয়েছিল যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নেবে সেটাও তারা ঠিক করে ফেলেছিল। সব শেষ ফলাফল আমাও গেল, সাথে সালাও গেল। দেখা গেছে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র বহু হুমকি ধামকি দিয়েছিল। বিএনপিকে ছাড়া নির্বাচন করলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিবে, সবার উপর ভিসা নীতি প্রয়োগ করবে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশি সৈন্যদেরকে পাঠিয়ে দিবে, এমন খবরও শোনা গিয়েছিল। এমনকি শেখ হাসিনা যদি একতরফা নির্বাচন করে সরকার গঠন করে তাহলে 1 সপ্তাহ ক্ষমতায় টিকতে পারবে না বলে, কিন্তু বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। পরিস্থিতি বলছে নির্বাচনে জাতিসংঘ যুক্তরাষ্ট্র যেসব বিবৃতি দিয়েছে সবই ছিল আইওয়াশ। এগুলো শুধু মানুষকে দেখানোর জন্য করেছে। এর সবচেয়ে বড় প্রমাণ হলো গত 3 দিন আগে দৈনিক প্রথম আলো পত্রিকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্টসের লেখা কলাম। তার এই কলামই প্রমাণ করে যে বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সম্পর্ক খুবই মধুর। বিভিন্ন সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্রের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেনে নিয়েছে। তারা এখন হাসিনার সঙ্গে কাজ করতে আগ্রহী। আর কিছুদিন আগে
বাইডেন তো শেখ হাসিনাকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে বলেছেন যে বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনাকে সর্বাত্মক সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। শেখ হাসিনার যে উচ্চ লক্ষ্যমাত্রা সেটা পূরণেও পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন হলো, এরপরও বিএনপি নেতারা কিসের আশায় বিদেশিদের দিকে তাকিয়ে আছেন? র্যাবের উপর নিষেধাজ্ঞা দিল, ভিসা নীতি ঘোষণা করলো, নতুন শ্রম নীতি করলো, তারপরও তারা শেখ হাসিনার সরকারকে আবার সমর্থন দিল। বিএনপি নেতারা কি এখনো বুঝতে পারছে না যে যুক্তরাষ্ট্র আসলে কি চায়? এখনো বিএনপি নেতাদের বিদেশ নির্ভরশীলতা প্রমাণ করে দলটির অস্তিত্ব বলতে আর কিছু নাই। এদেশে কিছু করার মতো সক্ষমতা আর বিএনপির নাই। প্রাকৃতিক কোনো দুর্ঘটনা না ঘটলে বিএনপির পক্ষে আওয়ামী লীগকে আর কখনো ক্ষমতা থেকে সরানো সম্ভব না। বিএনপি এখন জাতীয় পার্টির চেয়েও আরো বেশি দুর্বল হয়ে পড়েছে। মন্ত্রী এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না। আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে মন্ত্রী এবং এমপিরা উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন করতে পারবে না, তাদেরকে নিরপেক্ষ অবস্থানে থাকতে হবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই রকম বার্তা দিয়েছেন। এ ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে লিখিত নির্দেশনাও দেওয়া হয়েছে, কিন্তু এই সমস্ত নির্দেশনা উপেক্ষা করে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা উপজেলা নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করাতে মাঠে নেমেছেন। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নির্বাচনী এলাকাতেই এমপিরা প্রার্থীর নাম ঘোষণা করেছেন। আওয়ামী লীগের যারা যারা উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন তাদের তালিকা পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের পছন্দের প্রার্থীদেরকে উপজেলায় দাঁড় করানো হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অন্তত ১-২ বার নির্দেশ দিয়েছেন মন্ত্রী এবং এমপিরা যেন উপজেলা নির্বাচনে নিরপেক্ষ অবস্থানে থাকে, কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই নির্দেশ মানা হয়নি তার জেলাতেই। তিনি নির্দেশ দেওয়ার পরও তার জেলায় এমপিরা আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তাদের পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। অনেক স্থানে এমপিদের আত্মীয় স্বজন প্রার্থী হয়েছেন। নোয়াখালীতে 2 এমপির ছেলে প্রার্থী হয়েছেন। হাতিয়ার চেয়ারম্যান পদে নোয়াখালী 6 আসনে এমপি মোহাম্মদ আলীর বড় ছেলে আশিক আলী এবং সুবর্ণচরে চেয়ারম্যান পদে নোয়াখালী 4 আসনের এমপি মোহাম্মদ ইকরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক শাবাব ও চৌধুরী প্রার্থী হয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন এমপি নিজেই। শুধু তাই নয়, চুয়াডাঙ্গা 2 আসনের এমপি আলী আজকর টগরের ছোট ভাই আলী মনসুর বাবু চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এবং সেখানে এমপি সরাসরিভাবে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছেন। অনেক স্থানে মন্ত্রী এবং এমপিরা তাদের প্রার্থীর জন্য আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নামছেন। মাদারীপুরের সদর উপজেলায় শাহজাহান খানের বড় ছেলে আসিফুর রহমান খান প্রার্থী হয়েছেন এবং শাহজাহান খান তার পক্ষে কাজ করছেন বলেও জানা গেছে। নরসিংদী 2 আসনের ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপের শ্যালক ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি শরীফুল হককে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, অথচ আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে কাউকেই দিচ্ছে না। মুন্সিগঞ্জ 3 আসনের এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লব ও তার পরিবারের চাপে সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দেননি বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভুইয়া। এভাবে নির্বাচনের ব্যাপারে এমপিদের প্রভাব এবং প্রতিপত্তি বেড়েই চলছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে নাটোরে। সেখানে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী নাটোর 3 আসনের এমপি জুনায়েদ আহমেদ পলকের শ্যালক প্রার্থী হয়েছেন এবং তাকে জিতিয়ে রাখার জন্য একজন প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশন এই বিষয়টি নিয়ে তদন্ত করছে, তবে আওয়ামী লীগের লোকজন বলছে যে এটি একটি অমার্জনীয় অপরাধ। বিভিন্ন উপজেলা প্রার্থী তার হিসাব পর্যালোচনা করে দেখা যায় আওয়ামী লীগের এমপিদের স্ত্রী, সন্তান, ভাই, বাতিজা, শ্যালক, মামা, ভাগ্নে সহ নানা রকম আত্মীয় স্বজন উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ফলে আওয়ামী লীগের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনা অমান্য হচ্ছে। স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে প্রতিহত করব বললেন ওবায়দুল কাদের। বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী সব অপশক্তিকে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হল বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অশুভ শক্তি। এই শক্তিকে প্রতিহত করতে হবে। বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে যারা আমাদের বিজয়কে সংহত করার প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব। আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। স্বাধীনতা পাওয়ার পর আমাদের কোনো অর্জন বাকি আছে যেটা আমরা এখনো পূরণ করতে পারিনি। এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অর্জন করার বাকি আছে সেটা আমি নিজেই আমার বক্তব্যে বলেছি। বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হলো বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অশুভ শক্তি। এই শক্তিকে পরাজিত করতে হবে, প্রতিহত করতে হবে। বিএনপির দিবসটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণার দাবির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,
আমি তো কোনো দাবিকে বিচ্ছিন্নভাবে কিছু বলতে পারি না। মন্ত্রিসভা আছে, প্রধানমন্ত্রী আছেন, তারা এত বছর পর দাবিটা তুলেছেন, কেন তুলেছেন এটারও জানার দরকার আছে। তিনি বলেন, আজকের এই দিনে আমরা শপথ নেব মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াই আমরা এগিয়ে যাব। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে বয়ে নিয়ে যাব, এটাই হোক আমাদের শপথ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।